সালাউদ্দিন আহমেদ বেশ খানিকটা হুঙ্কার দিলেন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং তিনি বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। সেটা ঠিক আছে যে একটি ক্ষমতা থেকে তারা আওয়ামী লীগকে উৎখাত করেছে, যার মাধ্যমে তারা একটি রাজনৈতিক পতন হয়েছে, ঠিক। কিন্তু পরক্ষণেই তিনি বললেন আওয়ামী লীগ আর বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগের রাজনৈতিক নিপাত হয়েছে। তো কিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক নিপাত হলো, এইটা একটু বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মারুফ ভাই আপনাকে। জি, আপনি যদি একটু বলেন আপনার মতো করেই যে আওয়ামী লীগের রাজনৈতিক নিপাতটা কিভাবে হলো, আপনি কি বুঝতে পারছেন এটা, আর কি করেই বা এই নিপাত হলো? মারুফ ভাই, তার আগে বলি, আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় বলেছেন যে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের পতন হয়নি। আওয়ামী লীগের পতন হলে তো বাংলাদেশ নামক রাষ্ট্রটাই থাকবে না। তো আওয়ামী লীগ তো একটা সন্ত্রাস জঙ্গি কার্যকলাপ এবং সরকারের ভিতরে থাকা কিছু মির্জাফরদের ভূমিকার কারণে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাসের মাধ্যমে সরিয়ে দিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়া হয়েছে। আর আপনি যেটা বললেন যে এই যে তারেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ নিপাত যাবে এবং রাজনীতি ফিরতে পারবে। এটা তো নতুন কিছু না। উনি নতুন ভাবে একটু গলা ফাটিয়ে হয়তো বলার চেষ্টা করেছেন, কিন্তু আপনি জানেন 5ই আগস্টের 2024 যে জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে যে বাটপার ইউনূস যে রাষ্ট্র দখল করলো এই সন্ত্রাসী কায়দায়, এবং তারপরে যে অধ্যাদেশগুলো দিয়েছিল তার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও একটা ছিল। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে জাতির একটা প্রত্যাশা ছিল যে জঙ্গি সন্ত্রাসের হোতা এই বাটপার ইউনূসের যে দেশকে যে অতল গহ্বরে তলিয়ে দিয়েছে এবং দেশের যে গণতন্ত্রকে হরণ করেছে, দেশে যে সন্ত্রাসবাদ কায়েম করেছিল, দেশে যে মব সন্ত্রাস করে দেশের আইন আদালত নিরাপত্তা শৃঙ্খলা সবকিছু ধ্বংস করে দিয়ে তিনি যে নিরোর মতো বাঁশি বাজিয়েছিলেন, সেখান থেকে তো বাংলাদেশ কিছুটা উত্তরণ হবে, জাতির একটা প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম এই তারেক সরকার এই দখলদার জঙ্গি সন্ত্রাসীদের সেই ধারাবাহিকতায় তারা বজায় রাখলেন, এবং পার্লামেন্টে আমরা দেখলাম যে তার যে 133টি অধ্যাদেশ সেগুলোকে তারা আইনে পরিণত করলো। কাজেই এই তারেক সরকারের যে মন্ত্রী তিনি যে বলেছেন এটা নতুন কিছু না। এটা নিয়ে আমরা কোনো চিন্তিত না, এটা নিয়ে আমরা কোনো ধরনের আমাদের প্রতিক্রিয়া নাই, এবং বাংলাদেশের মানুষও এই ইউনূস এবং তারেক এই দুই সরকারের মনোভাব বুঝে ফেলেছে, এবং আমরা সেভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কাজেই এটা আপনি বললেন যে আপনারা চিন্তিত না, তার মানে আপনি কি মিন করছেন যে তারা বা সালাউদ্দিন বা বিএনপি বা সরকার আওয়ামী লীগকে নিয়ে এখন খুব চিন্তিত আছে? না, শুনেন, অনেক আগে থেকে বারবার বলে আসছে, 5ই আগস্টের পর থেকে এই দখলদার ইউনূসের যে সন্ত্রাসী গ্রুপ তারা বারবার বলেছে, এই যে সংঘবদ্ধ গ্রুপ যারা এখন দেশ ভাগবাটোয়ারা নির্বাচনের মাধ্যমে আরেকভাবে পরিচালনা, সকলে মিলে বলেছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না। কিন্তু তৌফিক ভাই, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আপনি বলেন যে আওয়ামী লীগ কত প্রাসঙ্গিক, যে তারা যদি 2 মিনিট কথা বলে তার মধ্যে 1.5 মিনিটের উপরে আওয়ামী লীগকে নিয়ে কথা বলে। আওয়ামী লীগ যদি প্রাসঙ্গিক না হয়, আওয়ামী লীগ যদি রাজনীতিতে না থাকে, আওয়ামী লীগের যদি বাংলাদেশের মানুষের কাছে যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে, সমর্থন না থাকে, তাহলে আপনি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন? প্রয়োজন নেই তো। কাজে আওয়ামী লীগটা তারা সার্বক্ষণিক আওয়ামী চর্চা করছে, আওয়ামী লীগের নিয়ে তারা সবসময় প্র্যাকটিসের মধ্যে আছে, আওয়ামী লীগের সংস্কৃতি নিয়ে তারা সবসময় চিন্তিত। কারণটা কি? কারণ আওয়ামী লীগের মানুষ যারা রাজনীতির মধ্যে নাই, সাধারণ মানুষ যারা রাজনীতির মধ্যে, তারা তো এখন শতভাগ মানুষ এই ধরনের মানুষগুলো আওয়ামী লীগকে সমর্থন করতেছে, শেখ হাসিনাকে সমর্থন করতেছে। কারণটা, কারণ দেশের সব থেকে বড় যেটা বেসিক যে বিষয়টা, যে একটা মানুষ কি চায়, একটা মানুষ চায় নিরাপত্তা।
একটা মানুষ কি চায়? শান্তিতে বসবাস করতে চায়। দুইটাই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে, দুইটাই বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। কাজেই এখন সন্ত্রাস, মব সন্ত্রাস, দেখেন আপনি, একজন মতামত দিয়েছে কয়েকদিন আগে, তার বিরুদ্ধে, তাকে হত্যা করার জন্য তার বিরুদ্ধে অর্থ ঘোষণা করা হয়েছে। সরকারের আইন, আদালত, শৃঙ্খলা সবকিছু সব নির্বিকার, সব নির্বিকার। তো এই দেশ তো কোনো, যেই দেশে কোনো আইন আদালত মানে মানে ইয়ে হয়ে যায়, ভূমিকাহীন হয়ে যায়, মানে সেখানে কোনো অকার্যকর হয়ে যায়, সেটা তো আর কোনো সিভিলাইজ কান্ট্রি বলা যায় না। বাংলাদেশকে এখন কোনো ধরনের মানে এই সিভিলাইজ কান্ট্রি বলার কোনো উপায় নেই, কারণ এখানে নারীর কোনো নিরাপত্তা নাই। যেইভাবে অশালীন, অশ্রাব্য ভাষায় এই নারীদেরকে টার্গেট করে কথা বলা হচ্ছে, যেইভাবে মানে অশালীন ভাষায় দেশ পরিচালনা করা হচ্ছে, তো এগুলো কিছুই না। আপনি দেখেন এখন ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি দেখলাম যে কিছুদিন তারেক সরকারের প্রধান, তিনি দেখলাম যে কি নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করেছে। এগুলো ঢাল, এগুলো হচ্ছে এই অপকর্মকে ঢাকার জন্য ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। যে আমি খুব আমি তারপর কথা বললাম, আমি তো প্রতিহিংসা পরায়ণ না। প্রতিহিংসা পরায়ণ মানে কাকে বলে, কত প্রকার, কি কি? আমরা কি 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা ভুলে গেছি? আমরা শাহজাহান কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টারকে যে হত্যা করা হলো, সংসদ সদস্য, আমরা ভুলে গেছি? আমরা কি মঞ্জুরুল ইমামের কথা ভুলে গেছি? আমরা কি এই 2000 শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের জঙ্গি সন্ত্রাসের কথা ভুলে গেছি? একই তো ধারাবাহিকতা চলছে। কাজেই মুখে বলবো প্রতিহিংসার কথা না। প্রতিহিংসা কাকে বলে? যে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, মানবাধিকারকে হরণ করা হচ্ছে, এবং দেশকে রসাতলে তলিয়ে দেওয়া হচ্ছে। একটা দেশের যে সেকুলারিজম, যেটার উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেটাকে কিভাবে গলা চিপে হত্যা করা হচ্ছে, এটা কি প্রতিহিংসা নয়? বলে যে কিছু মানুষ বলতেছে আমাদের সরকার প্রধান সাধারণ। আমি আপনার সামনেও বলেছিলাম, অসাধারণ হওয়ার জন্য যোগ্যতা লাগে। তো কাজেই তাদের টার্গেটই হচ্ছে 71কে নির্মূল করা, যেটা জিয়াউর রহমান করেছিলেন 75-এর পরে। শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আব্দুল আলিমকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, কুখ্যাত রাজাকার গোলাম আজমকে নিয়ে এসেছিলেন। একই ধারাবাহিকতায় তারা এটা করছে। পার্লামেন্টে তো এটা কি হয়েছে? এটা তো খোয়ারের পরিণত হয়েছে। এখানে তো সব জল্লাদদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কাজেই এখান থেকে দেশের অগ্রগতির কোনো পথ নাই। দেশের মানুষ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কাজেই এই যে একটাই কারণ, তারা দেশকে যে ধ্বংস করার যে মহাপরিকল্পনা নিয়েছে, তারই কথার এটা প্রতিফলন হচ্ছে, এগুলো আর কিছুই না। জি, আমি একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম কেউ একটু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম কারো কমেন্টস যে এই সালাউদ্দিন সাহেব যেভাবে আওয়ামী লীগকে নিয়ে বলেছেন, এবং এর আগে কয়েকদিন আগে আবার বলছিলেন যে আওয়ামী লীগ, আমি শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, মারুফ ভাই শুনতে পাচ্ছি না। মারুফ ভাই কথা শুনছি না। আচ্ছা, এখন শুনছেন? জি, দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইটা কেউ লিখছেন যে সালাউদ্দিন আহমেদ আসলে যেই আওয়ামী লীগকে তিনি আগে চিনতেন, যে রাজপথের দুর্বার আওয়ামী লীগ, বিরোধী দলের দুর্বার অপ্রতিরোধ আওয়ামী লীগ, সেটা হয়তো তিনি এই তার স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থায় দেখতে পাচ্ছেন না, রাজপথে সেইভাবে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন না। এই কারণে তিনি একটু তাচ্ছিল্যের সুরে বলছেন কিনা যে আওয়ামী লীগ নাই, এমনটা? তাচ্ছিল্য না, এটা ভীত সন্ত্রস্ত। বাংলাদেশ, আমি বললাম না, বাংলাদেশের রাজনীতি করে না যে সাধারণ মানুষগুলো, তারা শতভাগ এখন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সে মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে। তো কাজে এটা তো আসতেছে, এই রিপোর্ট তো তাদের কাছে যাচ্ছে। কাজেই এই যে মানুষগুলো মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে, এটাকে একটু ড্যামেজ করার জন্য এই ধরনের কথা বলা, মানসিক ভাবে দুর্বল করার জন্য এই ধরনের কথাবার্তা মূলত হচ্ছে। তারা প্রতিনিয়ত, আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা জুলাইয়ের কথা বলে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন জুলাইয়ের কথা যদি কোনো সাধারণ কোনো জায়গায় বিনা
প্রোটেকশনে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলে যে আমি জুলাইয়ের পক্ষে, সে যদি সুস্থ অবস্থায় যদি বাসায় ফিরতে পারে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এই জুলাই সন্ত্রাসটা কেন হয়েছিল, এটা কত বড় প্রতারণা করে বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, মানুষ বুঝতে পারছে। এটা কৃষক সমাজ, শ্রমিক সমাজ, আপনি দেখেন এইচএসসি পরীক্ষায় আমি দেখলাম 36% ছাত্র পরীক্ষার্থী অংশগ্রহণ করে নাই। মারুফ ভাই, আপনি চিন্তা করতে পারেন দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? আজকে প্রাইমারি স্কুলে শেখ হাসিনার সময় ঝরে পড়া ছাত্র সংখ্যা 0-তে চলে এসেছিল, 0-তে। এখন আপনি প্রাইমারিতে দেখেন, আপনি গিয়ে দেখেন যে ঝরে পড়া শিশুর অবস্থা কি। প্রাইমারি ক্লাস 5-এর পরে প্রায়, এখন আমি যেটা শুনলাম 2 বছরে প্রায় 20% চলে গেছে। 36% পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। এটা তো বাংলাদেশের চিত্র। আপনার কৃষকরা তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, সার, বীজ, কীটনাশক বেশি দামে কিনতে হচ্ছে। তেল নিয়ে যে তেল ইস্মাতি করা হলো এবং বারবার তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। আপনার গ্রাম অঞ্চলে যান, আপনি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আবার শেখ হাসিনার সরকারের সময় একটা পর্যায়ে চলে এসেছিল যে আজকে বিদ্যুৎ এত ঘন্টা ছিল না বা এত মিনিট ছিল না, এখন বিদ্যুৎ আসতেছে, এটা হচ্ছে সংবাদ না, এখন বিদ্যুৎ আছে, আমরা এখন বিদ্যুতের মধ্যে আছি। এই তো দেশের কি পরিবর্তনটা আপনি বুঝতে পারছেন। আপনি আরেকটা প্রসঙ্গ আপনি নিজেই বললেন, জুলাইয়ের কথা। এই যে যাদেরকে আপনি জুলাই সন্ত্রাসী হিসেবে ট্রিট করলেন, তারা বা এনসিপি, তারা তো দেশব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করেছে, সারা দেশে তারা জুলাই মার্চ করবে বা র্যালি করবে, কিছু একটা এরকম। কিন্তু গোপালগঞ্জের কর্মসূচি প্রথম ঘোষণা করেও পরে আবার সেটি বাদ দেওয়া হয়েছে। তো আপনি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবার সালাউদ্দিন সাহেব বলছে আওয়ামী লীগ নাই, তো এই জুলাই ঘিরে আপনাদের সাংগঠনিক ভাবে কোনো কার্যক্রম বা কিছু আছে কিনা? এনসিপি তারা যে সারা দেশে ঘুরবে, কর্মসূচি করবে, সেই জায়গায় আপনাদের কোনো কার্যক্রম বা কোনো পর্যবেক্ষণ আছে কিনা? আমি তো আপনাকে বললাম, গভর্নমেন্টের কোনো প্রোটেকশন ছাড়া তারা কোথাও দাঁড়াইতে পারবে না। তারা পদযাত্রা বা যে সকল যদি যে কোনো ধরনের কর্মসূচি দেয়, আপনি দেখেন যেখানেই যাবে সেখানে জনগণ তাদেরকে প্রতিহত করবে। গোপালগঞ্জ শুধু না, পুরো বাংলাদেশের এখন স্পিরিটটা সেই জায়গায় চলে গেছে। কারণ আবু সাইদকে হত্যা করা হয়েছে, এই সন্ত্রাসীরা হত্যা করেছে, তারা সরকারের উপর চাপিয়ে দিয়েছে। তারা মুগ্ধকে হত্যা করেছে, তারা নিষ্পাপ ব্যালকনিতে শিশুকে হত্যা করেছে স্নাইপার দিয়ে, এবং আপনি দেখেন তাদের মুখ থেকে এখন বেরিয়ে এসেছে। তারা পুলিশকে হত্যা করেছে, স্নাইপার দিয়ে হত্যা করে তাদেরকে ঝুলিয়ে দিয়েছে। এই নৃশংস ঘটনাগুলো তারা ঘটিয়ে বাংলাদেশের মানুষের যে আবেগকে তারা ব্ল্যাকমেলিং করেছে, এবং এই ব্ল্যাকাররা, এই ব্ল্যাকমেল, এই সন্ত্রাসী প্রতারকরা, এই ব্ল্যাকাররা বাংলাদেশে যেখানেই যাবে সেখানেই তারা প্রতিহত হবে জনগণের দ্বারা। এটার জন্য আওয়ামী লীগ লাগবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, উইথাউট প্রোটেকশন বাংলাদেশের কোন জায়গায় 56,000 বর্গ মাইলে কোন জায়গায় এই সন্ত্রাসী, এই আবু সাইদ, মুগ্ধ, এই শিশু হত্যাকারীদের কোথাও দাঁড়াতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার গোপালগঞ্জে তারা কেন বাদ দিল? অন্য জায়গায় যদি তারা যেতে পারে, প্রোটেকশন নিয়েও যেতে পারে, তাহলে গোপালগঞ্জে আমরা এর আগে তো দেখলাম সেনাবাহিনীর প্রোটেকশনে তারা গোপালগঞ্জে ছিল। গোপালগঞ্জে তারা গণহত্যা চালিয়েছে, গোপালগঞ্জে তারা গণহত্যা চালিয়েছে। গভর্নমেন্ট প্রোটেকশনে ইউনূস সেখানে গণহত্যা চালিয়েছে। সেখানে মানুষ, নারী, পুরুষ, শিশু নির্বিচারে সেখানে হত্যা করা হয়েছে, যাদের ডেড বডি পর্যন্ত ফেরত দেওয়া হয়নি, গুম করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের এই যে গণহত্যা চালানো হয়েছে, এই গণহত্যার যে যে ক্ষোভ কিভাবে এখানে তৈরি হয়ে আছে, এটা তো উপলব্ধি করছে সরকার, এবং সরকার সেখানে প্রোটেকশন দিতে পারবে না বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। আর আমি বলি, শুধু গোপালগঞ্জ না, কোন জায়গায় না, গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েও কোথাও দাঁড়াতে পারবে না। একদম শেষ পর্যায়ে সালাউদ্দিন সাহেবের কথা দিয়ে আমি শেষ করি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরেকটি কথা বলেছেন, যে আপনি যদি একটু খেয়াল করে শুনে থাকেন, এবং দর্শক যারা আছেন আপনারাও প্রয়োজনে একটু আবার শুনবেন, তার ভিডিও আছে অনলাইনে। তিনি শেষে বলেছেন, শেষ দিকে, যে সেই আওয়ামী লীগ
আর রাজনীতিতে ফিরতে পারবে না। তার মানে এই যে সেই আওয়ামী লীগ হিসেবে কি তিনি অন্য কিছু মিন করার চেষ্টা করছেন কিনা, যে তারা কি আওয়ামী লীগে আরেকটা আওয়ামী লীগ বানানোর কোন প্রক্রিয়া এখন সামনে নিয়ে আসবে কিনা বা চেষ্টা করছে কিনা, তেমন কোন ইঙ্গিত আপনি পাচ্ছেন কিনা এটার মধ্যে, তার এই বক্তব্যের মধ্যে? রাজনীতির নতুন স্টিয়ারিং এ বসেছেন তো, রাজনীতির স্টিয়ারিং নতুন ভাবে ধরেছেন তো, অনেক কথাই বলবেন। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এই গাড়ি কিভাবে খাদে পড়ে আপনি শুধু অপেক্ষায় থাকেন। হ্যাঁ, কাজে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না, আওয়ামী লীগ একটাই। আওয়ামী লীগ এই দেশের ভাষার জন্ম দিয়েছে, আওয়ামী লীগ এই বাংলাদেশকে সৃষ্টি করেছে। বাংলাদেশের এই জাতীয় পতাকা, লাল সবুজে পতাকা, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ ওইটাই। আওয়ামী লীগ জনগণের মুখপাত্র, আওয়ামী লীগ বাংলাদেশের মুখপাত্র। আওয়ামী লীগ হচ্ছে জনগণের অনুভূতির নাম। কাজে সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ ওইভাবে ট্রিট করে। আওয়ামী লীগ একটাই, এটা বাংলাদেশের মানুষ জানে, এবং আওয়ামী লীগ সেইভাবেই চলবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, কথা বলছিলাম গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কিছু হুঙ্কার দিয়ে কথা বলেছেন, এবং তার মূল সুরটি ছিল, এবং তিনি ওই কথাগুলোই বলেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশের, সেই আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের দিল্লিতে কবর হয়ে গেছে নানান বিষয়। তো সেই, এবং একটি পর্যায়ে বলা হয়েছে, তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক নিপাত হয়েছে, নিপাত মানে ধ্বংস হয়ে গেছে। তিনি এমন কিছু কথা বলেছেন। আসলে পরিস্থিতি তাই কিনা নাকি ভিন্ন কিছু, তা ব্যাখ্যা করলেন, বললেন, ওই মত দিলেন খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি আপনাকেও আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।